রহস্য রোমাঞ্চের জট ছাড়িয়ে ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের বাঁধ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্প উইথ রায়ান। প্রত্যেক সপ্তাহে থাকছে আপনাদের জন্য নতুন নতুন হাড় হিম করা গল্প। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। মন্থন ইউনিসেক্স পার্লার, ডেকার্স লেন, কলকাতা। ওকে স্যার, আবার আসবেন কিন্তু, বলে মৃদু ঝুঁকে অভিবাদন জানিয়ে মুচকি হেসে ম্যাসাজ রুম থেকে বেরিয়ে যেতে উদ্যত হল মল্লিকা। মল্লিকার কথা শুনে তাড়াতাড়ি জামার বোতাম কটা লাগিয়ে দোদুলমান মল্লিকার নিতম্বে একটা মৃদু চাপড় মেরে হাতে তার একটা 2000 টাকার নোট গুজে দিলেন মধ্যবয়স্ক ভদ্রলোক। খুশি মনে টাকাটা নিয়ে রুমের বাইরে বেরিয়ে নিজের ফোনটা হাতে নিল মল্লিকা। একটা নতুন ক্লায়েন্টের অ্যাসাইনমেন্ট আছে, পার্টি বেশ মালদার, মোটা অঙ্কের অ্যাডভান্স, সাথে গাড়ি ভাড়ার টাকাও পাঠিয়েছে। মুচকি হেসে চেঞ্জিং কাম ওয়াশরুমে চলে গেল মল্লিকা। দামি সাবান ও শ্যাম্পু মেখে স্নান করে পাতলা শিফনের শাড়ি, ব্লাউজ আর দামি অন্তর্বাসে সুসজ্জিতা করল নিজেকে। ছোটবেলা থেকেই বেশ সুন্দরী সে। ঠাকুমা তাকে আদর করে ডাকত রাজকুমারী বলে। আয়নার দিকে তাকিয়ে নিজের পিনোন্নত বক্ষযুগল, ধনুকের ছিলার মতো শরীর দেখেই নিজেই একবার হেসে উঠল মল্লিকা। তারপর পার্লার থেকে বেরিয়ে মোবাইলে একটা অ্যাপ ক্যাব বুক করে একটা সিগারেট ধরালো মল্লিকা। সিগারেট শেষ হওয়ার আগেই ক্যাব চলে এলো। গাড়িতে উঠে ব্যাগটা পাশে রেখে সিটে বসতে বসতে মল্লিকা খেয়াল করল ক্যাব ড্রাইভার লুকিং গ্লাস অ্যাডজাস্ট করে তাকেই দেখার চেষ্টা করছে। সব পুরুষ মানুষের নজর সেই একই দিকে। নিজের মনেই হেসে উঠল মল্লিকা। ইচ্ছে করেই একটু ডান দিক ঘেঁষে বসল সে। তারপর রাস্তার দিকে চোখ ফেরালো। জমকালো আলোয় সজ্জিত কলকাতার বুক চিরে গাড়ি এগোতে থাকলো। রাস্তায় খুব বেশি জ্যাম নেই, তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই গন্তব্যে পৌঁছে গেল মল্লিকা। টাকা মিটিয়ে ক্লায়েন্টের জন্য অপেক্ষা করতে লাগলো মল্লিকা। একটু পরে একজন সুপুরুষ যুবক এসে জানতে চাইল সে মল্লিকা কিনা। মল্লিকার বুঝতে বাকি রইল না যে এই ক্লায়েন্ট। মিষ্টি হেসে ওনার সাথে চলতে লাগলো সে। সারা রাতের কন্ট্যাক্ট, আশা করা যায় ভালোই কাটবে। অবশ্য বলা যায় না, ভদ্রলোকের মুখোশধারী ব্যক্তিরাই বাস্তবে বেশি অভদ্র হয়। কিন্তু এসব ভাবলে তো আর চলবে না। আফটার অল এটাই তার কাজ। একটা মৃদু দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভদ্রলোকের পিছু পিছু হাঁটতে থাকল মল্লিকা। নমস্কার, আমি শোভন, এই গল্পের সিনিয়র ইন্সপেক্টর সোমনাথ সুর। দক্ষিণ কলকাতায় ঘটতে থাকা কিছু ভয়ানক হত্যাকাণ্ডের তদন্তের ভার পড়ে আমার ওপর। রাতের অন্ধকারে পথচলতি মেয়েরা উধাও হয়ে যাচ্ছে। এর পিছনে রহস্যটা কি? মন দিয়ে গল্পটি শুনুন। এই গল্পের সমস্ত চরিত্র সম্পূর্ণরূপে কাল্পনিক। গল্পে কিছু কিছু অশ্লীল ভাষার প্রয়োগ রয়েছে। শ্রোতারা আজকের গল্পটিকে শুধুমাত্র বিনোদন হিসেবেই গ্রহণ করবেন এটা মনে করি। শুরু হচ্ছে আজকের গল্প
অনিকেত রিক রায়ের কলমে খিদে। আসতে পারি স্যার? হ্যাঁ, এসো সোমনাথ। আমাকে ডেকেছিলেন স্যার? ভবানী ভবনে কমিশনার সাহেবের ঘরে ঢুকে প্রশ্ন করলেন সিনিয়র ইন্সপেক্টর সোমনাথ সুর। হ্যাঁ, বসো। কাল কৈখালি থানায় একটা মিসিং রিপোর্ট জমা পড়েছে। একজন 32 বছর বয়সের গৃহবধূ মিসিং। কোনো বিউটি পার্লারে কাজ করত। পরশু বিকাল থেকে আর বাড়ি ফেরেনি। ফোনটাও সুইচ অফ, বললেন কমিশনার তালুকদার সাহেব। কিন্তু এটা কি আমাদের কেস? একটু বিস্মিত গলায় প্রশ্ন করলেন সোমনাথ বাবু। দেখো, আপাত দৃষ্টিতে কেসটা খুব সিম্পল মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা হলো এই নিয়ে কলকাতার বিভিন্ন প্রান্তে লাস্ট 6 মাসে 6টা মিসিং হলো। সব ক্ষেত্রে ভিকটিমের বয়স 25 থেকে 35-এর মধ্যে, আর ভিকটিম মেয়ে। আর একটা কেসেরও বিশেষ অগ্রগতি হয়নি। আমার ব্যাপারটা একটু গোলমেলে লাগছে, তাই আমি চাই তুমি কেসটা হ্যান্ডেল করো। এই নাও, এতে কেস ডিটেলসগুলো আছে। বলে কমিশনার সাহেব একটা বড় ফাইল সোমনাথ বাবুর দিকে এগিয়ে দিলেন। নিজের চেম্বারে ফিরে জুনিয়র অফিসার তথা সোমনাথ বাবুর অত্যন্ত স্নেহের পাত্র রুদ্রকে ডেকে পাঠালেন। তারপর দুজনে মিলে কেস ফাইলটা স্টাডি করতে লাগলেন। একটু পরে রুদ্র জিজ্ঞেস করল, স্যার, কি বুঝছেন? 6টা কেসের মধ্যে কোনো যোগসূত্র আছে? একটা সিগারেট ধরিয়ে সোমনাথ বাবু বললেন, দেখো রুদ্র, খালি চোখে দেখা সাদৃশ্যগুলো বাদ দিলে কয়েকটা খটকা তো রয়েছেই। যেমন ধরো, 6টা মেয়ের মধ্যে প্রথম 2জন থাকে সোনাগাছিতে, দুজনেই কিন্তু বেশ্যা। বাকি 4 জনের প্রথম 2জন ম্যাসাজ পার্লারে কাজ করত। একজন কি করেন এখনো পর্যন্ত জানা যায়নি, আর শেষের জন বিউটি পার্লারে কাজ করত। শেষ 4 জনের বাড়ি যথাক্রমে তেঘরিয়া, পার্ক সার্কাস, দমদম ক্যান্টনমেন্ট ও কৈখালিতে। এভাবে দেখলে মনে হতে পারে সবকটা ঘটনা আলাদা, কিন্তু দেখো 6 জনেরই আর্থিক অবস্থা তেমন ভালো নয়। 6 জনই থাকে কলকাতার মধ্যে নিম্ন মধ্যবিত্ত এলাকায়। 6 জনই কিন্তু নিজের উপার্জন করত, এবং লক্ষ্য করে দেখলে দেখা যায় তাদের নিজেদের লোক সংখ্যা খুবই কম। কিন্তু স্যার, শেষের জন তো বিবাহিত। আর আপনার কি মনে হয় এদেরকে কেউ কিডন্যাপ করেছে? সিগারেটে একটা বড় টান দিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে সোমনাথ বাবু বললেন, হতে পারে, তবে কিডন্যাপ করলে নিশ্চয়ই পাচারের জন্যই করেছে, কারণ মুক্তিপণের তো কোনো গল্পই নেই। চলো বাদ দাও, 3টে বাজে, চলো বেরোই। ভবানী ভবন থেকে বেরিয়ে ওরা প্রথমে গেল কৈখালি থানায়। সেখানকার ওসিকে ভিকটিম তথা বৈশাখী কর্মকারের মোবাইল ট্র্যাক করতে এবং কল লিস্টের ডিটেলস বের করতে বলে ওরা সেখান থেকে বৈশাখী দেবীর বাড়ির অ্যাড্রেস নিয়ে সেই উদ্দেশ্যে রওনা দিল। কৈখালির বেশ ভিতরে একটা ছোট একতলা বাড়িতে ভাড়া থাকত বৈশাখী। বাড়িতে তখন তালা মারা। পাশের বাড়িতে খোঁজ করতে একজন মহিলা জানালেন, বৈশাখী এখানে একাই থাকতো। স্বামী মাঝে মাঝে আসতো। স্বামীর সাথে অতটা বনিবনা ছিল না বৈশাখীর। বৈশাখীর স্বামী ছিল জাত মাতাল। রোজগারপাতিও সে বিশেষ করতো না, তাই স্বামীকে তাড়িয়ে দিয়ে একাই এই ঘর ভাড়া নিয়ে শেষ 2 বছর এখানেই ছিল বৈশাখী। স্বামী মাঝে মধ্যে এলে হাতে কিছু টাকা পয়সা গুঁজে দিয়ে এখান থেকে তাড়িয়ে দিত বৈশাখী। আর ওনার বাড়ির লোক? জিজ্ঞেস করলেন সোমনাথ বাবু। উত্তরে মহিলা জানালেন, বাড়িওয়ালা মহেশবাবু আর বৈশাখীর স্বামী ছাড়া আর কখনো কাউকে তো আসতে দেখিনি। বৈশাখী এমনিতেই বিশেষ কারোর সাথে মেলামেশা করতো না। মেয়েটার খুব টাকার গরম ছিল। তারপর বাড়িওয়ালার সাথে দেখা করলেন সোমনাথ বাবু।
বাড়িওয়ালা এক 65 বছরের বৃদ্ধ, ওই পাড়াতেই থাকেন। সোমনাথবাবুর প্রশ্নে তিনি বললেন, 2 বছর হলো ঘর ভাড়া নিয়ে আছে ওরা। ওর স্বামীটা বড়ই বদমাস, কিন্তু মেয়েটা খুব ভালো ছিল, তাই ওকে একাই থাকতে দিয়েছিলাম আমি। আচ্ছা, বৈশাখী কোথায় কাজ করতো আর ওর আত্মীয় স্বজন কোথায় থাকে কিছু জানেন? কোনো বিউটি পার্লারে কাজ করতো শুনেছি, তবে কোথায় সেটা বলতে পারবো না। আর আত্মীয় স্বজনদের ব্যাপারে কিছুই জানি না আমি। আর তাছাড়া বাড়িওয়ালা হয়ে এত খবর রেখে কি করব? মাসের প্রথমেই ও আমাকে ঘর ভাড়ার 6,000 টাকা দিয়ে দিত। ওর স্বামী মানে অমিতকে জিজ্ঞাসা করুন, তাহলেই কিছু জানতে পারবেন। কোথায় পাওয়া যাবে তাকে? প্রশ্ন করল রুদ্র। কোথায় কোথায় ঘুরে বেড়ায় তা তো জানি না, তবে সন্ধেবেলা ওই পাশের পাড়ার মদের থেকে ওকে অনেকবার দেখেছি, বললেন বাড়িওয়ালা। ঘড়িতে তখন 5টা বাজে। মোড়ের দোকান থেকে চা খেতে খেতে রুদ্র বলল, স্যার, আপনি যখন মহেশবাবুকে জেরা করছিলেন তখন কৈখালী থানার ওসি ফোন করেছিলেন। বৈশাখী দেবীর মোবাইলের লাস্ট ট্র্যাকড লোকেশন হলো বেহালা। গত শুক্রবার উনি গ্রেট ইস্টার্ন থেকে ক্যাব ধরে বেহালা গিয়েছিলেন, এটাই জানা গেছে। তারপর ফোনটা অফ হয়ে যায়। তবে কল লিস্ট চেক করে বিশেষ কিছু পাওয়া যায়নি। কিছু আননোন নাম্বার আছে বটে, কিন্তু একই নাম্বার থেকে বারবার ফোন এসেছে তেমন কোনো নাম্বার নেই। তাছাড়া ওই নাম্বারগুলো ট্র্যাকও হচ্ছে না। বাহ, ইমিডিয়েট ওই ক্যাবটাকে ট্র্যাক করে ক্যাব ড্রাইভারকে আমাদের অফিসে আসতে বলো। আর গ্রেট ইস্টার্নের কাছে বেশ কিছু পার্লার আছে, ওখানে খোঁজ নিতে হবে। তবে চলো, তার আগে ওই অমিতের সাথে একটু দেখা করে আসি। চা শেষ করে একটা সিগারেট ধরিয়ে বললেন সোমনাথবাবু। পাড়ার মোড়ে থাকা মদের দোকানের আশেপাশে খোঁজ নিয়ে অমিতকে পাওয়া গেল। সে তখন একটা বন্ধ দোকানের চাতালে বসে নিজের মনে খুচরো পয়সা গুনতে ব্যস্ত। কাছে গিয়ে সোমনাথবাবু বললেন, কি হে, তোমার বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুমি এখানে বসে কি করছো? এই যাও যাও, নিজের চরকায় তেল দাও, আমার দিমাগ খারাপ করো না তো। রুক্ষ স্বরে বলে উঠল অমিত। রুদ্র গিয়ে 2 হাতে তার জামার কলার ধরে টেনে তুলে বলল, এই যা জিজ্ঞেস করছি চুপচাপ উত্তর দাও। আমরা পুলিশের লোক, বেশি রব দেখালে থানায় তুলে নিয়ে যাব। মুহূর্তে অমিতের বিক্রম উড়ে গেল। হাত জোর করে কাতর গলায় সে বলল, আমার ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে, আপনাদের চিনতে পারিনি। কিন্তু আমি কি হাতের ইশারায় তাকে চুপ করতে বলে সোমনাথবাবু প্রশ্ন করলেন, তুমি থাকো কোথায়? স্যার, বাস স্ট্যান্ডের কাছে একটা বস্তিতে আমার বন্ধু সুবলের সাথে থাকি। ও বাসের খালাসির কাজ করে, আমিও বাস ধোয়া মোছা করি। আর তোমার বউ কোথায় কাজ করতো? আমি জানি না স্যার বৈশাখী কোথায় কাজ করত, তবে ওর হাতে অনেক টাকা দেখেছি। বৈশাখীর ঘরের লোক সব কোথায় থাকে? প্রশ্ন করল রুদ্র। ওর তো কেউ নেই। আমি আগে সল্টলেকে একটা বাড়িতে ড্রাইভার আর মালির কাজ করতাম। ওই বাড়িতেই ও অসুস্থ মালকিনের জন্য আর কাজ করতে বৈশাখী এসেছিল। ওর 3 কুলে ছিল শুধু 1 মাসি, তা আবার তিনিও আমাদের বিয়ের আগেই মারা গেছেন। আমারই ভুল হয়েছিল ওই অনাথ মেয়ে ছেলেকে বিয়ে করা। শোনো, এখন এ পাড়া ছেড়ে কোথাও নড়বে না, বুঝেছ? আর একটা কথা বলো তো, তোমার কি মনে হয় তোমার বউয়ের সাথে কারো ঘনিষ্ঠতা ছিল? নরম স্বরে প্রশ্ন করলেন সোমনাথবাবু। ছিল তো নিশ্চয়ই, সেই কারণেই তো ওই নষ্ট মেয়ে ছেলের আমাকে সহ্য হতো না। তারপর
আমি এখানে চলে আসার পর থেকে ওর সাজগোজ দিন দিন বেড়েই যাচ্ছিল। আমি তো অনেক চেষ্টা করেছি ওর নাগরকে হাতে নাতে ধরার, কিন্তু পারিনি। বড় সিয়ানা মেয়ে ছেলে ও। রাগী গলায় বলল অমিত। ওখান থেকে সোজা গ্রেট ইস্টার্নের দিকে রওনা দিল ওরা। অফিসগুলোতে তখন ছুটি হয়েছে। দিনের শেষে বাসায় ফেরা পাখিদের মতো রাস্তায় তখন মানুষের ভিড়। নবাব সিরাজদৌল্লা সরণিতে থাকা স্পা সেন্টার ও বিউটি পার্লারগুলোতে থানা থেকে পাওয়া ছবি দেখিয়ে খোঁজখবর শুরু করল ওরা। শেষে ডেকার্স লেনের ভিতরে একটি ইউনিসেক্স পার্লারে ছবি দেখালে তারা জানালো এই মেয়েটি অর্থাৎ মল্লিকা তাদের এখানেই কাজ করত। তবে গত শনিবার থেকে সে আসছে না, ফোনও সুইচ অফ। সোমনাথবাবু পার্লারের ম্যানেজারকে ডাকলেন। পার্লারের ম্যানেজার বললেন, মল্লিকা লাস্ট 1 বছর ধরে এখানেই কাজ করত। মূলত বডি স্পা, বডি ম্যাসাজ, পেডিকিওর, ম্যানিকিওর এইসবের কাজই ও করত। আচ্ছা, আপনাদের পার্লারে কি হোম সার্ভিস স্পেশালিটি আছে নাকি? আর ওনার নাম তো বৈশাখী, আপনারা বারবার মল্লিকা বলে ডাকছেন কেন? না স্যার, এখানে কোনো হোম সার্ভিস ফেসিলিটি নেই। আর তাছাড়া এখানে অনেকেই তো নিজের আসল নাম লুকিয়ে কাজ করে। বুঝতেই তো পাচ্ছেন। আর তাছাড়া নামের কি দরকার? কাজ তো ঠিকঠাকই করতো মল্লিকা, মানে বৈশাখী। আচ্ছা, মাইনে কত দিতেন আপনারা? আর ক্যাশ দিতেন না ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হতো? জিজ্ঞাসা করল রুদ্র। আপাতত ওকে আমরা 10,000ই দিতাম। তাছাড়া ক্লায়েন্টরা যা টিপস দিত সেটা আলাদা। আর আমরা ওকে স্যালারি হ্যান্ড ক্যাশেই দিতাম, জানালো ম্যানেজার। ওখান থেকে বেরিয়ে একটা সিগারেট ধরিয়ে সোমনাথবাবু রুদ্রর দিকে তাকিয়ে বললেন, কাল তুমি সকালে কৈখালি থানার ওসিকে নিয়ে বৈশাখীর ঘরটা সার্চ করো, দেখো কি পাওয়া যায়। ওকে স্যার। আর ওই ক্যাব ড্রাইভারটার কোনো খোঁজ পেলে? না, এখনও কন্ট্রোল রুম কিছু জানায়নি, আমি খোঁজ নিচ্ছি। ঠিক আছে। কাল আমার মেয়ে স্কুল ইউনিট টেস্ট আছে, আমি ওকে স্কুলে দিয়ে ডাইরেক্ট কৈখালিতে গিয়ে তোমার সাথে মিট করব। এর মধ্যে কোনো আপডেট পেলে জানিও। বলে রুদ্রকে শিপিং ঘাটে নামিয়ে সোমনাথবাবু নিজের ফ্ল্যাটের দিকে রওনা হলেন। সকাল 11টার মধ্যে মেয়েকে স্কুলে ছেড়ে কৈখালি পৌঁছলেন সোমনাথবাবু। রাস্তায় রুদ্রকে ফোন করাতে সে বলেছিল যে সে ইতিমধ্যে কৈখালি থানা থেকে সার্চ ওয়ারেন্ট নিয়ে বৈশাখী দেবীর বাড়ির দিকে যাচ্ছে। সোমনাথবাবু যাবার সময় পথে তাদের মহেশবাবু ও অমিতকে তুলে নিতে নির্দেশ দিয়েছিলেন। বৈশাখী দেবীর বাড়ি পৌঁছে দেখলেন সবাই তার জন্যই অপেক্ষা করছে। পৌঁছে অবিলম্বে তিনি তালা খোলার নির্দেশ দিলেন। অমিত ও মহেশবাবুকে ঘরের উঠোনে দাঁড় করিয়ে ওরা ঘরে প্রবেশ করল। ভিতরে 3টে ঘর, একটা কিচেন এবং একটা রান্নাঘর। 3টে ঘরের মধ্যে একটা শোবার ঘর, একটা বসবার ঘর আর একটা স্টোর রুম। ঘরে আসবাবপত্র বিশেষ কিছুই নেই। শোবার ঘরে একটা আলমারি ছিল। বালিশের নিচ থেকে চাবি পেয়ে ওরা আলমারি খুলল। আলমারির লকারে 2টো ব্যাংকের পাসবুক পাওয়া গেল, যে দুটিতে 1 মাসের আগে থাকা ব্যালেন্স যথাক্রমে 80,000 ও 1,22,000 টাকা। এছাড়াও আলমারিতে প্রায় নগদ 30,000 মতো টাকা রয়েছে। আলমারিতে বেশ কিছু শাড়ি, গাউন এবং অনেক দামি অন্তর্বাস রয়েছে। একটা প্লাস্টিকের প্যাকেট সোমনাথবাবু একবার খুলে দেখে আবার মুড়িয়ে রাখলেন। ঘরের ড্রেসিং টেবিলেও বেশ কিছু দামি কোম্পানির প্রসাধনী সামগ্রী বিদ্যমান। সোমনাথবাবু ফোনে সেগুলির ছবি তুললেন। আলমারিতে কাগজপত্র বিশেষ কিছুই ছিল না। ঘর থেকে বেরোনোর আগে কি মনে হওয়ায় সোমনাথবাবু হঠাৎ ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে একবার ভালো করে দেখে আবার বন্ধ করে দিলেন। তারপর ড্রেসিং টেবিলের ছবি তুলে নিলেন ফোনে।
তারপর রুদ্রকে পাসবুকগুলো নিতে বলে বাইরে ছোট ড্রয়িং রুমে এসে জুতোর ব্র্যাকটা এবং তার পাশে থাকা ডাস্টবিনটা ভালো করে দেখলেন। তারপর বাইরে বেরিয়ে অমিতকে উদ্দেশ্য করে বললেন, তুমি ঠিকই বলেছিলে, তোমার বউ ভালোই টাকা করেছে, তবে কেসটা মিটে গেলে সেসব তুমিই পাবে, অবশ্য যদি জেলে না যাও। তারপর মহেশবাবুর দিকে তাকিয়ে বললেন, আপনার বাড়িটা আপাতত আমরা সিল করলাম। তারপর ওসির দিকে ইশারা করে সব ডকুমেন্টেশন করে নিতে বললেন। সব কাজ শেষ হলে মোড়ের দোকানে এসে এক প্যাকেট সিগারেট কিনতে কিনতে ওসি সাহেবকে অমিত ও মহেশবাবুর উপর নজরদারি চালাতে নির্দেশ দিয়ে গাড়িতে উঠলেন সোমনাথবাবু। রাস্তায় যেতে যেতে রুদ্রর কি বুঝলেন স্যার? প্রশ্নের উত্তরে সোমনাথবাবু বললেন, বৈশাখী দেবীর রোজগার ও কাজ তো শুনেছ, কিন্তু ওনার ব্যাংক ব্যালেন্স, আলমারি ও ড্রেসিং টেবিলের জিনিসপত্র অন্য কিছু বলছে। হ্যাঁ, আলমারির ওই প্লাস্টিক ব্যাগের ভিতর কি ছিল স্যার? কৌতূহলী মুখে প্রশ্ন করল রুদ্র। হ্যান্ডক্যাফ ও কিছু জিনিস, যেগুলোকে সেক্স টয় বলা হয়। আর ড্রেসিং টেবিলের ড্রয়ারে কিছু লুব্রিকেন্ট জেল, কিছু ওষুধ আর প্রেগনেন্সি টেস্টের কিট। তাছাড়া ওই দামি পোশাক আর অন্তর্বাসগুলো তো তুমি দেখেছ। আর জুতোর র্যাকেও 4 জোড়া দামি স্যান্ডেল ছিল। মানে বৈশাখী দেবী প্রস্টিটিউট, মানে স্কট সার্ভিসের কাজ করেন? কিন্তু আলমারিতে কোনো কন্ডোমের প্যাকেট এবং ডাস্টবিনও কোনো ইউজড কন্ডোম ছিল না। মানে ক্লায়েন্টের বাড়ি বা হোটেলে গিয়ে উনি সার্ভিস দেন। আচ্ছা, ওই ক্যাব ড্রাইভারের কি খবর? আজ সকালে জানতে পারলাম ওর নাম সূর্য মল্লিক। উত্তরপাড়ায় বিকেল 4টেই ওকে অফিসে আসতে বলেছি, উত্তর দিল রুদ্র। অফিস পৌঁছে নিজের কাজ সারতে সারতে রুদ্রকে ব্যাংক অ্যাকাউন্টগুলোতে লাস্ট 1 মাসে হওয়া ট্রানজ্যাকশন সম্বন্ধে খোঁজ নিতে বললেন। বিকালে 4টের কিছু আগেই আগের 5 জন মহিলার ডিটেলসগুলো যখন ভালো করে স্টাডি করছেন সোমনাথবাবু, তখন রুদ্র এসে জানালো ক্যাব ড্রাইভার সূর্য মল্লিক এসেছে। চেম্বার ছেড়ে ইন্টারোগেশন রুমে পৌঁছে সূর্য মল্লিককে জেরা শুরু করলেন সোমনাথবাবু। সোমনাথবাবুর প্রশ্নের উত্তরে সূর্য জানালো, গত সপ্তাহে একজন মহিলাকে গ্রেট ইস্টার্ন থেকে বেহালাতে ড্রপ করেছিলাম বটে, এর বেশি আর তো কিছু মনে পড়ছে না। রাস্তায় ওনার কোনো ফোন এসেছিল? আর নেমে কোন দিকে গিয়েছিল কিছু মনে নেই? প্রশ্ন করলেন সোমনাথবাবু। একটু ভেবে সূর্য বলল, গাড়িতে ওঠার পর হ্যাঁ, উনি একটা কল করেছিলেন। কথা কি হয়েছিল আসলে সেটা আমার ঠিক মনে নেই। আর মহিলার দিক থেকে সুন্দরী, মানে খুব সেজেগুজে ছিলেন, এবং উনি আমাকে ক্যাশ পেমেন্ট করেছিলেন। তবে উনি খুব চিকপোস টাইপের ছিলেন, কারণ ওনার 298 টাকা হয়েছিল। তো উনি আমাকে 3টে 100 টাকার নোট দিয়েছিলেন। আমার কাছে 2 টাকার খুচরো ছিল না, তাই ফেরত দিতে পারিনি। এ কারণে উনি আমাকে ওই দিন অনেক কথাও শুনিয়েছিলেন। আর ওনার লোকেশনে ওনাকে ড্রপ করার পর উনি যেন কারোর জন্য ওখানে ওয়েট করছিলেন। আচ্ছা, আর কিছু? রুদ্রর প্রশ্নে সূর্য একটু ভেবে বলল, উনি গাড়ি থেকে নেমে ফোনটা সুইচ অফ করে দিয়েছিলেন। টাকা পেমেন্ট করার সময় আমি দেখেছিলাম। আর তো কিছু জানি না স্যার। সূর্যকে নাম, ঠিকানা, ফোন নাম্বার সব লিখিয়ে ছেড়ে দিয়ে রুদ্র সোমনাথবাবুর দিকে তাকিয়ে বলল, এবার তাহলে কি করবেন স্যার? বেহালা যাবেন? হ্যাঁ, সে তো যেতেই হবে, কিন্তু তার আগে বাকি 5টা কেসের একটু অনুসন্ধান করে দেখব যে সব কেসগুলো এক না আলাদা। শোনো, তুমি এখন ওই 5টা থানায় ফোন করে ওই মিসিং কেসগুলোর রিপোর্ট ও অন্যান্য ডিটেলস রেডি করে রাখতে বলো। কাল আমরা এক এক করে যাব। ওকে? ওকে স্যার। বলতে রুদ্রকে বাইরে পাঠিয়ে একটা সিগারেট ধরালেন সোমনাথবাবু। একটু পরে রুদ্র এসে জানালো সব ব্যবস্থা হয়ে গেছে।
সোমনাথবাবু তখন তাকে বসিয়ে লালবাজারে ফোন করলেন এবং জানতে চাইলেন রিসেন্টলি কোনো নারী পাচার চক্র কলকাতায় অ্যাক্টিভ হয়েছিল কিনা। উত্তরে তারা জানালো আপাতত তেমন কোনো ইনফরমেশন তাদের কাছে নেই, তবে তারা খুব শীঘ্রই খোঁজ নিয়ে জানাবেন এই ব্যাপারে। পরদিন সকালে ওরা প্রথমে গেল দমদম ক্যান্টনমেন্ট থানায় খোঁজ নিয়ে জানা গেল প্রায় 1 মাস নিখোঁজ হওয়া মেয়েটি তথা রুমা একটা ছোট বস্তিতে ঘর ভাড়া নিয়ে থাকত। তার নিজের বলতে কেউ ছিল না। বাড়ি ভাড়া না পেয়ে বাড়ির মালিক প্রথমে তালা ভেঙে ঘরে ঢোকে ও তারপর কাউকে না পেয়ে পুলিশে খবর দেয়। মেয়েটির মোবাইল ট্র্যাক করেছিলেন? জিজ্ঞাসা করলেন সোমনাথবাবু। না স্যার, ওর মোবাইল নাম্বারটা তো কেউ জানতো না, বাড়িওয়ালার কাছেও নেই। তবে বাড়ি সার্চ করা হয়েছিল, একটা ট্যাঙ্ক থেকে নগদ প্রায় 25,000 টাকা পেয়েছিলাম আমরা, আর নতুন কেনা কিছু ভালো ড্রেস, ইনার গার্মেন্টস এবং দামি কিছু কসমেটিক্সও পেয়েছিলাম। মালগুলো সব থানায় আছে, আপনি চাইলে দেখতে পারেন, বললেন ওসি সাহেব। অ্যাড্রেস প্রুফ কিছু পাননি না? জিজ্ঞাসা করলেন সোমনাথবাবু। না স্যার, সেরকম তো কিছু ছিল না, বললেন ওসি সাহেব। বেশ, চলুন ওই জিনিসগুলো দেখব, বলে উঠে পড়লেন সোমনাথবাবু। জিনিসগুলো দেখা শেষ হলে ওরা গেল তেঘড়িয়া থানায়, কিন্তু সেখানে নতুন ওসি সবে জয়েন করেছেন, আর আগের ওসি এই কেস নিয়ে বিশেষ মাথা ঘামাননি, তাই কিছুই বিশেষ জানা গেল না। নিখোঁজ মেয়েটির বাড়ির ঠিকানা নিয়ে দেখা গেল সেই বাড়িতে এখন অন্য ভাড়াটে থাকে। আশেপাশে খোঁজ নিতে পাশের বাড়ির একজন মহিলা বললেন, ওই বাজারি মাগিটার সাথে আমরা কথা বলতাম না স্যার, আমরা গরিব হতে পারি কিন্তু নষ্টামি করি না। ওই তো কোথায় গিয়ে বেটা ছেলেদের মাসাজ করত, মাঝে মাঝে এই বাড়িতে লোকও আসতো। তবে পালিয়ে যাবার আগে ওর দিমাগ খুব বেড়েছিল, খুব টাকার গরম দেখাচ্ছিল, রোজ রোজ টিভি সিরিয়ালের নায়িকাদের মতো নতুন নতুন ড্রেস পরছিল, চরিত্রহীন মেয়ে মানুষ একটা। ওনাকে থামিয়ে দিয়ে সোমনাথবাবু বললেন, ও পালিয়ে গেছে আপনাকে কে বলল? কে আবার বলবে, আমি জানি, নিশ্চয়ই কোনো পয়সাওয়ালা নাগর পেয়েছে, দিয়ে তার সাথে পালিয়ে গিয়েছে। বেশ্যা মাগি একটা, মর মর মর। মুখে এক বিচিত্র ভঙ্গি করে বলে উঠলেন মহিলাটি। সেখান থেকে ওরা গেল পার্ক সার্কাস থানার ওসি অজয় মহান্তি খুবই কর্মদক্ষ ব্যক্তি। তিনি জানালেন, কেসটা প্রথম থেকেই আমার বেশ সন্দেহজনক মনে হয়েছিল। মেয়েটা একটা ম্যাসাজ পার্লারে কাজ করত। আমি পার্লারে গিয়ে ওখানকার মালিক ও অন্যান্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করি। মেয়েটা পার্ক সার্কাসের কাছে একটা বস্তিতে থাকতো, আর ওর অ্যাড্রেসে বনগার অ্যাড্রেস দেওয়া আছে। আমি সেটা দেখে সেখানেও খোঁজ নিয়েছি। কিন্তু সেই অ্যাড্রেসে এখন কেউ থাকে না। বস্তির লোকজন বলা বলি করছিল মেয়েটার নাকি স্বভাব চরিত্র খুব একটা ভালো নয়। বেশ কিছু ইয়াং ছেলে মাঝে মাঝে তার বাড়িতেও আসতো। বাড়ি সার্চ করে আমরা কিছু নতুন জামা কাপড় ও নগদ 20,000 টাকা পেয়েছি। ব্যাংক অ্যাকাউন্টেও প্রায় 1,050 টাকা আছে। ওর মোবাইলে লাস্ট ট্র্যাক লোকেশন বেহালা দেখিয়েছে। কল লিস্টও চেক করেছিলাম, কিন্তু বিশেষ একটা লাভ হয়নি। বেহালা? চমকে বলে উঠলেন সোমনাথবাবু। হ্যাঁ স্যার, আমরা বেহালা থানাকেও ইনফর্ম করেছিলাম, কিন্তু বিশেষ রেসপন্স পাইনি। মেয়েটা যে বাড়িতে থাকতো তার উপর নজরদারিও চালিয়েছিলাম, যদিও কাজের কাজ কিছুই হয়নি, বললেন অজয়বাবু। ওয়েল ডান অফিসার, খুব হেল্প করলেন আপনি আমার। আরও কিছু ইনফরমেশন পেলে আমাকে জানাবেন অবশ্যই। আপাতত ওই মেয়েটার জিনিসপত্রগুলো একটু দেখব, বলে উঠে পড়লেন সোমনাথবাবু। থানায় সব কাজ শেষ হলে পার্ক সার্কাসের আর্সেলান রেস্টুরেন্টে ঢুকে বিরিয়ানি খেতে খেতে রুদ্র বলল, স্যার
সবাই নিখোঁজ হওয়ার আগে হাতে মোটা টাকা পেয়েছিল। সবাই দেহ ব্যবসার সঙ্গে যুক্ত। তাহলে এদেরকে কেউ কিডন্যাপ করে কি পাচার করে দিয়েছে? বিরিয়ানির মাটনে একটা কামড় দিয়ে চিবোতে চিবোতে সোমনাথবাবু বললেন, আসলে শুধু টাকা নয়, সবাই সেম কোম্পানির নতুন ড্রেস ও জুয়েলারিও পেয়েছে। আর কারোর কাছেই নিজের লোক বা কেউ কিছু ছিল না। না কাজেই নিখোঁজ হলেও বেশি হট্টগোল হয়নি। একটা কথা মানতেই হবে, কাজটা যেই করে থাকুক না কেন ভালো হোমওয়ার্ক করে করেছে। একেবারে ভালো করে টোপ দিয়ে খেলিয়ে জাল ধরেছে। দেখি লালবাজার কি জানায়। আমি শিওর এটা একটা সিঙ্গেল হ্যান্ডের কাজ। যাই হোক, শোভাবাজার থানা চলো। আচ্ছা, ওই বৈশাখী দেবীর মান্থের ব্যাংক ট্রানজ্যাকশনের ডিটেলসটা কি হলো? উত্তরে রুদ্র জানালো যে সে ব্যাংকে যোগাযোগ করেছিল, আজ বিকেলের মধ্যে জানা যাবে। শোভাবাজার থানার ওসি জানালেন, আমরা এই কেস দুটো নিয়ে ইনভেস্টিগেশন করেছিলাম, কিন্তু কিছু পাওয়া যায়নি। তাছাড়া বোঝেনি তো, আমাদের কি আর আপনাদের মতো একটা কেস নিয়ে পড়ে থাকলে চলে? তাছাড়া দুজন 30-35 বছরের মহিলা কি আর নিখোঁজ হয়? কোনো মালদার পা টিপে ঘাড়ে ঝুলে পড়েছে, আবার কি। হ্যাঁ, তবে আমরা আমাদের পক্ষে যতটা সম্ভব ততটা খোঁজ দিয়েছি। পান চিবোতে চিবোতে বললেন ওসি সাহেব। হ্যাঁ, সে তো নিজের চোখে ভালোই দেখতে পাচ্ছে। বলে উঠে পড়লেন সোমনাথবাবু। থানার বাইরে এসে কাকে যেন বারবার ফোন করার চেষ্টা করতে থাকেন। না পেয়ে গাড়িতে উঠে পড়েন সোমনাথবাবু। কি হলো স্যার, কাকে ফোন করছেন? প্রশ্ন করল রুদ্র। এখানে আমার হাসান নামের একজন খোঁচো মানে ইনফর্মার ছিল, ওকে চেষ্টা করছিল। ফোন নাম্বার পাল্টেছে মেবি। বাদ দাও, সোনাগাছির ভেতরে ঢুকে খুরশিদ ভাইয়ের পান দোকানে খোঁজ করলেই পাওয়া যাবে। একটু পরে ওরা সোনাগাছির ভিতরে ঢুকল। ঘড়িতে তখন 4:10 বাজে। রুদ্র আগে কখনো আসেনি এখানে। আশেপাশের দালাল ও মেয়েদের দেখে একটু অস্বস্তি হতে লাগলো। সোমনাথবাবু ব্যাপারটা বুঝতে পেরে মৃদু হেসে বললেন, অত হেসিটেশন করো না। এই প্রফেশনটা এমন যে সমাজের বিভিন্ন স্তরে মানুষদের সাথে ওঠা বসা করতে হবে। বি রিল্যাক্স। একটু পরে খুরশিদ ভাইয়ের পান দোকানে পৌঁছে হাসানের আস্তানার সন্ধান পেয়ে ওরা ওখানে গিয়ে হাজির হলো। হাসানকে ওই দুটো নিখোঁজ মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করতে হাসান জানালো, 2 নয় স্যার, 4 জন নিখোঁজ। প্রথম দুবার মেয়েগুলো পালিয়ে গেছে ভেবে কেউ থানায় জানায়নি। পরের 2 জন এখানকার পুরনো ছিল, তাই থানায় জানানো হয়। শেষের মেয়েটা মানে সুলতানার সাথে আমার ভালো পরিচয় ছিল। নিখোঁজ হবার আগে তোমার সাথে কথা হয়েছিল সুলতানার? কিছু সন্দেহজনক বলেছিল তোমাকে? প্রশ্ন করলেন সোমনাথবাবু। একটু ভেবে হাসান বলল, নিখোঁজ হওয়ার কিছুদিন আগে ওর একটা নতুন বড়লোক খদ্দের জোগাড় হয়েছিল। ওকে দামি দামি গিফট দিত, অনেক জায়গায় ঘুরতেও নিয়ে যেত, অনেক টাকা দিত। ওই লোকটা নাকি আগে শেফালি মানে আগে নিখোঁজ হওয়া মেয়েটার খদ্দের ছিল। সোমনাথবাবু বললেন, লোকটাকে দেখেছো? না স্যার, লোকটা নাকি মাঝরাত না হলে আসতো না, আর একটু পাগলাটা ধরনেরও ছিল শুনেছি। তবে স্যার একটা কথা আমি বলতে পারি, সুলতানা পালিয়ে যাওয়ার মেয়ে নয়। আর এর আগে অনেকেই ওকে এখান থেকে অনেক লোভ দেখিয়ে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু ও রাজি হয়নি। তাই আমার মনে হয় ও বেঁচে নেই, না হলে ওকে কেউ বাইরে পাচার করে দিয়েছে। ঠিক আছে, আবার দরকার পড়লে তোমার সাথে যোগাযোগ করব। এখন আসি। বলে ওরা গাড়িতে উঠল।
সন্ধেবেলা বাড়ি পৌঁছে টিভি দেখতে দেখতে সোমনাথবাবু যখন স্ত্রীর সাথে গল্প করছেন তখন রুদ্রর ফোনটা এলো। ফোনের ওপার থেকে রুদ্র উত্তেজিত গলায় বলল, স্যার, বৈশাখী দেবীর দুটো অ্যাকাউন্টে বর্তমানে মাত্র 1000 টাকা করে পড়ে আছে। মিনিমাম ব্যালেন্সটুকু ছাড়া সবটাই কেউ ট্রান্সফার করে নিয়েছে শনিবার দিন। কিভাবে উইথড্র করলো? এটিএম না অনলাইন ট্রান্সফার? উত্তেজিত গলায় প্রশ্ন করলেন সোমনাথবাবু। অনলাইন ট্রানজ্যাকশনই হয়েছে, কিন্তু সেটা কেউ এমনভাবে করেছে যে কোন অ্যাকাউন্টে যে টাকাটা গেছে সেটা ট্রেস করা যাচ্ছে না। আর এটা ওটিপি বেসড ট্রানজ্যাকশনও নয়, এটা পেশাদার কোনো সাইবার অপরাধীর কাজ। ফোন রেখে সোমনাথবাবু লালবাজারে ফোন লাগালেন। তাদের সাইবার ক্রাইম সেলকে এই ব্যাপারটা দেখতে বললেন এবং যত জলদি সম্ভব খোঁজ নিয়ে জানাতে বললেন। লালবাজার থেকে তিনি জানতে পারলেন কলকাতা বা তার আশেপাশে রিসেন্টলি কোনো নারী পাচার চক্রের অ্যাক্টিভিটির খবর পাওয়া যায়নি। তারপর তিনি হাসানকে ফোন করে সুলতানার টাকা পয়সার ব্যাপারে খোঁজ নিতে বললেন, বিশেষত নিখোঁজ হবার পর তার বাড়িতে কত টাকা ছিল আর সেগুলো কি হলো সেই ব্যাপারে। তারপর তিনি রুদ্রকে ফোন করে বললেন, এই মুহূর্তে বেহালা ছাড়া আমাদের কাছে কোনো বড় লিড নেই। কাল তাহলে ফোর্স নিয়ে বেহালা যাব। তুমি বেহালা থানার সাথে কন্ট্যাক্ট করো। সে রাতে ভালো ঘুম হলো না সোমনাথবাবু। সকাল 10টার মধ্যে অফিস পৌঁছে কমিশনার সাহেবকে এখনও পর্যন্ত তদন্তের অগ্রগতি সংক্ষেপে জানিয়ে আজ ফোর্স নিয়ে বেহালা যাওয়ার কথা বলতেই কমিশনার সাহেব নিজে বেহালা থানায় ফোন করে তাদেরকে এই কেসে হেল্প করতে নির্দেশ দিলেন এবং আরও বললেন ওখানে পৌঁছে কোনো রকম হেল্প লাগলে সোমনাথবাবু যেন অতি অবশ্যই তাকে জানান। 11:30 নাগাদ বেহালা থানার সহযোগিতায় বেহালা চৌরাস্তার আশেপাশে বৈশাখী দেবী ও নয়না তথা পার্ক সার্কাস থেকে নিখোঁজ মেয়েটির ছবি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকল, কিন্তু বিশেষ কিছু লাভ হলো না। প্রায় মিনিট 40 জিজ্ঞাসাবাদ চালানোর পর একজন অটোওয়ালা বৈশাখী দেবীর ছবি দেখে বলল, হ্যাঁ, এনাকে দেখেছি তো, আর গত সপ্তাহে দেখেছি। এই রাস্তা দিয়ে হাঁটছিলেন, সাথে একজন লোকও ছিল। মেয়েটির শাড়ির আঁচলটা আমার গাড়ির একটা কোনায় লেগে ছিঁড়ে গিয়েছিল। তখন ওই সঙ্গে থাকা লোকটা ইংরেজিতে আমাকে একটু গালিগালাজ করেছিলেন, এইটুকুই আমার মনে আছে। কোন দিকে গেছে কিছু দেখেছিলে? প্রশ্ন করলেন সোমনাথবাবু। না স্যার, অত খেয়াল করিনি। গাড়িতে তখন প্যাসেঞ্জার ছিল, তাই আর কি অতটা দেখিনি, বলল অটোওয়ালা। আচ্ছা, তোমার অটো লাস্ট স্টপেজ তো সারসোনা কলেজ, তা প্যাসেঞ্জার ছেড়ে কি তখনই আবার ফিরে এসেছিলে? জানতে চাইলেন সোমনাথবাবু। একটু চিন্তা করে অটোওয়ালা বলল, কিছুক্ষণের মধ্যে ফিরেছিলাম, তবে ওনাদের আর দেখতে পাইনি রাস্তায়। সব শুনে সোমনাথবাবু বেহালা থানার ওসি বিভাসবাবুকে বললেন, থানায় চলুন, দরকার আছে। থানায় পৌঁছে সোমনাথবাবু ওই এলাকার ম্যাপ আনিয়ে ভালো করে দেখতে দেখতে ওসি সাহেবকে বললেন, আচ্ছা, এই এলাকায় যারা বেশ অবস্থাপন্ন, একা থাকেন, এরকম কেউ আছে? কিছু জানেন আপনি? বেশ কিছুক্ষণ চিন্তা করে বিভাসবাবু বললেন, এখানে মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত পরিবারের সঙ্গে বেশি, বুঝলেন স্যার। কিছু বড় লোক আছেন বটে, তবে তারা সবাই ফুল ফ্যামিলি নিয়ে থাকেন। আচ্ছা, কেন বলুন তো? সোমনাথবাবু ম্যাপটা দেখতে দেখতেই বললেন, আমার যতটা ধারণা হচ্ছে অপরাধী একা থাকে এবং বেশ পয়সাওয়ালা লোক, তাই। তেমন তো কেউ নেই এখানে স্যার, বললেন বিভাসবাবু। আচ্ছা, ভালো করে দেখুন তো, এই বড় হাউসিং কমপ্লেক্সটা কি আপনার এরিয়ার নয়? ম্যাপের একটা পয়েন্টে নির্দেশ করে প্রশ্ন করলেন সোমনাথবাবু। না স্যার, এটা পাশে থানার আন্ডারে পড়ছে। চৌরাস্তার মোড় থেকে কিছু দূর সুরসোনার দিকে এগিয়ে যে বাম দিকে একটা গলি পড়ছে, ওই গলির শেষ প্রান্ত পর্যন্ত এই থানার আন্ডারে। গলির শেষে রাস্তার ওপরে এই হাউসিং কমপ্লেক্সটা। বিরাট কমপ্লেক্স, 6টা টাওয়ার আছে,
প্রায় 600 থেকে 700টা ফ্ল্যাট আছে। এটাকে একটা ওয়ার্ড বলতে পারেন আপনি। একটু হেসে বললেন বিভাসবাবু। কিছুক্ষণ ভেবে সোমনাথবাবু বললেন, পাশের থানায় আপনি একবার ফোন করুন তো, আমি কথা বলবো। এই কমপ্লেক্সটা ইনভেস্টিগেশন করতে হবে। ঘণ্টাখানেকের মধ্যে পাশের থানার ওসিকে নিয়ে ওরা কমপ্লেক্সের সামনে পৌঁছালো। ওখানে পৌঁছে সোমনাথবাবু সরাসরি কোঅপারেটিভ অফিসে পৌঁছে ওই কমপ্লেক্সে সব ফ্ল্যাটের বাসিন্দাদের নামের লিস্ট ও অন্যান্য রেকর্ড দেখতে চাইলেন এবং রুদ্রকে নির্দেশ দিলেন ভিজিটর রেজিস্টারে হারিয়ে যাওয়া 6 জনের মধ্যে কারো নাম আছে কি না চেক করতে। মোট 570টা ফ্যামিলি ওই সুবিশাল 16 তলার 6টা টাওয়ারে থাকে। সবাই মোটামুটি অবস্থাপন্ন। সোমনাথবাবু বুঝতে পারলেন খড়ের গাদায় ছুঁচ খোঁজার কাজে তিনি নেমেছেন। তিনি তখন 2 ওসিকে গত শুক্রবারের সিসিটিভি ফুটেজ চেক করার কাজে পাঠালেন। তারপর কিছুক্ষণ ভেবে কোঅপারেটিভের সেক্রেটারিকে তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা, গ্যারেজের দিকে আর সিঁড়িতে কি ক্যামেরা লাগানো আছে? সেক্রেটারি ভদ্রলোক জানালেন, গ্যারেজের ভিতরে আছে, কিন্তু ঢোকার মুখে নেই, আর সিঁড়িতেও নেই। তখন সোমনাথবাবু আরও কিছুক্ষণ ভেবে বললেন, 5 বা 6 তলায় যে ফ্ল্যাটগুলো একটু ভেতরের দিকে বা কোণের দিকে, সেরকম ফ্ল্যাটগুলোর একটু ডিটেলস দিন। সেক্রেটারি মশাই সেই কাজে লেগে গেলেন। একটু পরে রুদ্র এসে জানালো হারানো 6 জনের নামে কোনো এন্ট্রি নেই। সোমনাথবাবু চেয়ারে বসে একটা সিগারেট ধরালেন। মিনিট 15 পর 2 ওসি সাহেব এসে জানালেন সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া যায়নি। সেক্রেটারি মশাইয়ের কাছে লিস্টটা নিয়ে সোমনাথবাবু বাইরে এলেন। পাশের থানার ওসি কল্লোলবাবু বললেন, স্যার, এবার তাহলে ফিরবেন তো? কারণ কিছুই তো। কল্লোলবাবুর মুখের কথা শেষ হতে না হতেই সোমনাথবাবু বললেন, এই লিস্টে মোট 19টা ফ্ল্যাট আছে, এগুলোকে সার্চ করতে হবে। সোমনাথবাবুর কথা শুনে সবাই অবাক দৃষ্টিতে সোমনাথবাবুর দিকে তাকালো। কল্লোলবাবু বলে উঠলেন, মানে কোনো ওয়ারেন্ট ছাড়া কিভাবে সার্চ হবে? আর কোনো প্রমাণও তো নেই। এনারা তো মানহানির মামলাও করতে পারে। আর স্যার, আপনার মনে হয় কেউ জলজ্যান্ত 6টা মেয়েকে কিডন্যাপ করে এই এত লোকের মাঝে লুকিয়ে রেখেছে? আমার মনে হয় না ওরা কেউ জ্যান্ত আছে। একটা কাজ করুন, আপনি থানায় গিয়ে ওয়ারেন্ট আনুন। ইটস অ্যান অর্ডার। কল্লোলবাবুর দিকে তাকিয়ে কঠোর গলায় বললেন সোমনাথবাবু। তারপর রুদ্র আর বিভাসবাবুর দিকে তাকিয়ে বললেন, চলুন আমরা ততক্ষণ জিজ্ঞাসাবাদ করি। সোমনাথবাবু প্রত্যেক টাওয়ারের লিফটম্যান ও ওয়াচম্যানদের জিজ্ঞাসাবাদ করতে থাকলেন। দেখা গেল এই ফ্ল্যাটগুলির অধিকাংশই ভাড়া দেওয়া, কোনোটাতেই প্রায় মালিক থাকেন না। ভাড়াটেরা মাঝে মাঝেই পরিবর্তন হয়, তাই কেউই বিশেষ কিছু বলতে পারল না। প্রথম 5টা টাওয়ারে জিজ্ঞাসাবাদের পর ওরা শেষ টাওয়ার তথা টাওয়ার এফে গেল। এই টাওয়ারটা একদম শেষের দিকে। এখানে লিফটম্যান আজ কাজে আসেনি। ওয়াচম্যানকে জিজ্ঞাসা করেও বিশেষ কিছুই জানা গেল না। হতাশ হয়ে ওরা ওখানেই কল্লোলবাবুর জন্য ওয়েট করতে লাগলেন। সোমনাথবাবু একটা সিগারেট ধরিয়ে পায়চারি করতে লাগলেন। ওয়াচম্যানের বসার জায়গা থেকে একটু দূরে একটা লোহার গ্রিল লাগানো ঘরের ভিতর সারি সারি মিটার বক্স রয়েছে, আর তার একপাশে একটা বড় ইনভার্টার জেনারেটর। সিগারেট খেতে খেতে আনমনে সোমনাথবাবু সেই দিকে তাকিয়েছিলেন। হঠাৎ মিটার বক্সের দিকে তাকিয়ে একটা জিনিস তার চোখে লাগলো। তিনি সাথে সাথেই ওয়াচম্যানকে ডেকে বললেন, এদিকে শোনো একবার। ফ্ল্যাটের মধ্যে কমার্শিয়াল মিটারটা কে লাগিয়েছে আর কেন লাগিয়েছে? ওয়াচম্যান বলল, এটা ওই 3 তলার 6 নম্বর ফ্ল্যাটের মিটার। ওদের ফ্ল্যাটে আইসক্রিমের ফ্রিজ আছে। এই বছরখানেক আগে কিনেছিল। আমি সেদিন প্রথমবার এই কমপ্লেক্সে ডিউটি করতে আসি।
আর সেই জন্যই আমার মনে আছে। কি নাম ভদ্রলোকের? নিজের ফ্ল্যাট না ভাড়া? কে থাকে ওই ফ্ল্যাটে? উত্তেজিত গলায় প্রশ্ন করলেন সোমনাথবাবু। ওই ফ্ল্যাটে যিনি থাকেন তার নাম সিকদারবাবু বলেই জানি। ওনার ওটা নিজেরই ফ্ল্যাট। শুনেছি ওখানে উনি এবং ওনার স্ত্রী থাকতেন, তবে ওনার স্ত্রীকে অনেক দিন আর দেখতে পাইনি। হয়তো বাপের বাড়িতে গিয়েছেন। উনি নিজেও খুব কম। ওয়াচম্যানের কথা শেষ হবার আগেই বাকি সবাইকে নিয়ে সোমনাথবাবু 3 তলার দিকে রওনা দিলেন। লিফটে উঠে বললেন, আমাদের টার্গেট ওই ফ্ল্যাটেই আছে। এই তো লিস্টে নামও আছে। সবাই নিজেদের ওয়েপেন রেডি রাখুন। লিফট থেকে নেমে করিডর ধরে এগোলে করিডরের শেষে যেখানে সিঁড়িটা রয়েছে তার পাশেই 6 নম্বর ফ্ল্যাট। এদিকটা বেশ নির্জন ও দিনের বেলাতেও একটু অন্ধকার। সোমনাথবাবু ওয়াচম্যানকে কি করতে হবে আগেই বুঝিয়ে দিয়েছিলেন। সবাই নিজের নিজের পজিশন নিয়ে নিল। সোমনাথবাবু ও রুদ্র এমনভাবে ওয়াচম্যানের দুপাশে দাঁড়ালেন যাতে আই হোল দিয়ে তাদের দেখা না যায়। ওয়াচম্যান দরজার বেল বাজালো। 3 বার বেল বাজানোর পর দরজা খুব আলতো করে একটু খুলে একজন বাইরে মুখ বাড়ালো। সে কিছু বলার আগেই সোমনাথবাবু ও রুদ্র একসাথে দরজা সহ লোকটার উপর ঝাঁপিয়ে পড়ল। এই অতর্কিত আক্রমণ লোকটা আশা করেনি, তাই ছিটকে গিয়ে সে মেঝেতে পড়ল। সোমনাথবাবু ও রুদ্র তার দিকে পিস্তল উঁচিয়ে ধরল। বাইরের বাকি পুলিশ সহ বিভাসবাবুও ততক্ষণে ওয়াচম্যানকে সরিয়ে ফ্ল্যাটে ঢুকে পড়েছে। ফ্ল্যাটের মধ্যে একটা নীল হালকা আলো জ্বলছিল। ফ্ল্যাটটিতে সেন্ট্রাল এসি আছে, তাই সবকটা জানলা বন্ধ। সোমনাথবাবু তাড়াতাড়ি ঘরের সবকটা আলো জ্বালিয়ে দিলেন। গোটা ড্রয়িং রুম অত্যন্ত নোংরা, কেমন একটা ভ্যাপসা দুর্গন্ধ বেরোচ্ছে। হাফ প্যান্ট পরা বছর 35-এর সুদর্শন চেহারার লোকটি উঠে বসে বিস্ময় ভাব কাটিয়ে জিজ্ঞাসা করলেন, এ কি আপনারা কে? আর এইভাবে ফ্ল্যাটে ঢোকার মানে কি? সোমনাথবাবু চোখের ইশারায় বিভাসবাবু বিনা বাক্য ব্যয়ে 2 কনস্টেবলের সাহায্যে লোকটিকে হ্যান্ডকাপ পরিয়ে সোফায় বসিয়ে দিলেন। লোকটা প্রতিবাদ করে হাত ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে থাকলো। ফ্ল্যাটটা খুবই বড় ফ্ল্যাট, অন্তত 1500 স্কোয়ার ফিট তো হবেই। 3টে বেডরুম। প্রথম বেডরুমটা খোলা ছিল, সেখানে খাটে গোটা 2 ল্যাপটপ রয়েছে। সোমনাথবাবু একজন কনস্টেবল ও বিভাসবাবুকে ডেকে খাটে ডিভান ও আলমারি সার্চ করতে নির্দেশ দিয়ে অন্য ঘরগুলোর দিকে এগোলেন। বাইরে বসে থাকা লোকটা তখন মুক্ত হওয়ার জন্য ছটফট করছে এবং বারবার বলে যাচ্ছে, কাজটা কিন্তু আপনারা মোটেও ভালো করছেন না। আমি কিন্তু কাউকে ছাড়বো না, দেখে নেবো সবাইকে। ছাড়ো আমাকে, ছাড়ো। সবাইকে শেষ করে দেবো, আমি সবাইকে শেষ করে দেবো, কাউকে ছাড়বো না। একটু এগিয়ে একটা তালা দেয়া ঘর ছিল। সোমনাথবাবুর নির্দেশে রুদ্র লোকটার পকেট সার্চ করে চাবির গোছা নিয়ে এসে ঘরটা খুলল। ঘরটা খুলতেই একটা বিভৎস পচা গন্ধ ভক করে এসে ওদের নাকে লাগলো। কোনো রকমে নাকে রুমাল চেপে ওরা ঘরে ঢুকে লাইট জ্বালাতেই দেখলো ঘরে 3টে আইসক্রিম রাখার ফ্রিজ রয়েছে এবং কাছে যেতেই দেখলো তাদের প্রত্যেকটায় রয়েছে একটা করে উলঙ্গ নারী দেহ এবং নারী শরীরের কিছু কাটা অংশ। রুদ্র আর থাকতে পারল না, হর করে ওখানেই বমি করে ফেলল। কোনো রকমে সোমনাথবাবু ফোন থেকে ছবি বের করে মিলিয়ে দেখলেন মৃতদেহগুলি যথাক্রমে বৈশাখী, নয়না আর রুমা তথা দমদম ক্যান্টনমেন্ট থেকে হারানো মেয়েটির। এরপর তারা অপর একটি তালাবন্ধ রুমের দিকে এগোলো। চাবি ঘুরিয়ে ঘরে ঢুকতেই আবার একটা অদ্ভুত গন্ধ তাদের নাকে এলো। কোনো রকমে আলো জ্বালিয়ে সোমনাথবাবু দেখলেন ঘরের মধ্যে একটা বড় খাটে একটা অদ্ভুত মূর্তি শুয়ে আছে। তার হাত পা ও মুখ ভালো করে বাঁধা। একজন কনস্টেবলকে ডেকে তার মুখের ও হাত পায়ের বাঁধন খুলে দিতে বললেন সোমনাথবাবু।
মুখের কাপড়ের বাঁধনটা খুলতেই তার কঙ্কালসার বিকৃত দর্শন মুখটা দেখেই ওরা তিনজনেই একসাথে আঁতকে উঠলেন। এ মুখ কি মানুষের মুখ হতে পারে? ঠিক যেন কোনো বলিউড সিনেমার জম্বি মূর্তি। মুখটা খুলতেই একটা গোঙানি তার মুখ থেকে বেরিয়ে এলো। তারপর কনস্টেবলটি তাও সাহস করে তার একটা হাত খুলে দিতেই সে কোনো রকমে একটু বিছানা থেকে উঠে কনস্টেবলের হাতে এক কামড় বসালো। কনস্টেবলটি চিৎকার করে লাফিয়ে উঠতেই রুদ্র ওখানে মাথা ঘুরে পড়ে গেল। সেদিন ওখান থেকে রুদ্রকে হাসপাতালে পাঠানো হয়। যদিও হাসপাতালে যাওয়ার মিনিট 20 মধ্যেই ওর জ্ঞান ফিরে আসে, কিন্তু ডাক্তারবাবু মানসিক দুর্বলতা কাটানোর জন্য তাকে কয়েকদিন বিশ্রাম নিতে পরামর্শ দেন। 2 দিনের ছুটি কাটিয়ে আজ রুদ্র ভবানী ভবনে এসেছে। এখন তার শরীর মন দুই চাঙ্গা। 11:30 নাগাদ সে সোমনাথবাবুর চেম্বারে ঢুকতেই সোমনাথবাবু তাকে চেয়ারে বসিয়ে প্রথমে শরীরের অবস্থা জিজ্ঞাসা করে তারপর পিয়নকে দিয়ে চা আনতে পাঠালেন। এর মধ্যে ফোনে সোমনাথবাবুর সাথে কথা হলেও ওই কেসের ব্যাপারে আর কোনো আলোচনা হয়নি রুদ্র। তাই চা আসতেই সে সেদিনের বাকি ঘটনা জানতে চাইল। চা খেয়ে একটা সিগারেট ধরিয়ে সোমনাথবাবু বলতে লাগলেন, তুমি অজ্ঞান হবার পর আমি একজন কনস্টেবলকে দিয়ে তোমাকে হাসপাতালে পাঠিয়ে দিই। ওই মহিলার হাত আবার বেঁধে থানায় একবার ফোন করে লেডিস কনস্টেবলকে নিয়ে আসতে বলি। ইতিমধ্যে ওসি কল্লোল বাবু সার্চ ওয়ারেন্ট নিয়ে এসে গেছিলেন। তার সাহায্য নিয়েই প্রথমে ওই মানস শিকদারকে লকআপে পাঠাই। তারপর ওই ফ্ল্যাট ভালো করে খনা তল্লাশি করি। ফরেন্সিককেও খবর দেওয়া হয়েছিল। ওই শোবার ঘরের আলমারি এবং একটা কভার থেকে আমরা অনেক কিছু পাই। সেই সব জিনিস ও ল্যাপটপ দুটো আমরা বাজেয়াপ্ত করি ওখান থেকে। এরপর ফরেন্সিক টিম এসে ওই মৃতদেহ ও টুকরোগুলোকে উদ্ধার করে নিয়ে যায় এবং পুলিশ এসে ওই মহিলাকে প্রথমে থানা, পরে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু স্যার, ওই ভয়ঙ্কর জম্বির মতো দেখতে মহিলা কি, মানে কে, আর খুনগুলোই বা কে করলো? বিস্মিত মুখে প্রশ্ন করল রুদ্র। সোমনাথবাবু সিগারেটে একটা বড় টান দিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে বললেন, দেখো, পুলিশ কাস্টাডিতে ওই মানস শিকদারের এখনো পর্যন্ত করা স্বীকারোক্তি এবং ঘরে পাওয়া সব প্রমাণকে একত্রিত করে আমি একটা থিওরি বানিয়েছি। সেটাই তোমাকে বলছি। তাহলে প্রথম থেকে শোনো। মানস শিকদারের ঘরে ডায়েরি এবং কিছু চিঠি থেকে জানা যায় সে অনাথ। ছোটবেলায় সে আসামের একটি চা বাগানে কাজ করত, কিন্তু সেই চা বাগানের ম্যানেজার ছিলেন বিকৃত মস্তিষ্কের একটি মানুষ, সমকামী মানুষ। ছোট মানুষের ওপর সে নানা রকম যৌন নির্যাতন করেছে। কোনো রকমে একদিন সে আসাম থেকে পালিয়ে এখানে কলকাতায় চলে আসে। এরপর কলকাতায় এক বড়লোক বাড়িতে সে আশ্রয় পায়। সেই পরিবারে ছিলেন বাবা, মা ও এক অল্প বয়সী বিধবা মেয়ে, যাকে সে ডায়েরিতে বারবার বুনিদি বলে উল্লেখ করেছে। এরপর মানুষ সেখান থেকে লেখাপড়া শুরু করে এবং বয়স বাড়ার সাথে সাথে ওই মেয়েটির সাথে তার একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এই প্রেমের কোনো পরিণতি সম্ভব নয় বুঝে তারা গোপনে প্রেম চালাতে থাকে। ইতিমধ্যে মানুষ কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে এমটেক করে একটি বড় আইটিআই প্ল্যাটফর্মে চাকরি পায়। তার প্রথম পোস্টিং ব্যাঙ্গালোরতে হয়েছিল। মানুষের পালিত মা ততদিনে মারা গেছেন। তার পালিত পিতা তার এক বন্ধু কন্যার সাথে মানুষের বিয়ের ব্যবস্থা করেন। এই বিয়েতে মানুষের কোনো রকম মত ছিল না, কিন্তু তিনি বাধ্য হয়ে বিয়ে করে। মানুষের স্ত্রী তথা শর্মিলার বাড়ির আর্থিক অবস্থা খুব ভালো হলেও তার বাবা ছাড়া নিজের বলতে আর কেউ ছিল না। শর্মিলার বাবা আবার দীর্ঘদিন ধরেই এক রোগে ভুগছিলেন। মেয়ের বিয়ের মাসখানেকের মধ্যেই তিনি মারা যান। শর্মিলা দেবী সম্ভবত মানুষকে স্বামী হিসেবে একদমই মেনে নিতে পারেনি। এছাড়াও সে নিজেও কিছু গাইনোলজিক্যাল ও যৌন রোগে ভুগছিলেন, যা গোপন করেই তার বিয়ে দেওয়া হয়েছিল।
এই সময় মানুষ কিছুদিনের জন্য কলকাতায় পোস্টিং পায়। আমার যতদূর ধারণা হচ্ছে, কলকাতায় থাকতে শর্মিলা মানুষ ও তার ননদের সম্পর্কের কথা সে জানতে পেরে যায় কোনোভাবে, কিন্তু তার আর কোথাও যাবার জায়গা না থাকায় এবং কোনো সাপোর্ট না থাকায় সে কিছুই বলতে পারেনি। এমন সময় রুদ্র বলে উঠল, কিন্তু স্যার, শর্মিলার বাড়ির অবস্থা তো ভালো ছিল, ও তাহলে ডিভোর্স নিতে চায়নি কেন? সিগারেটটা শেষ করে ছাইরানে ফেলে সোমনাথবাবু বললেন, বিয়ের সময় শর্মিলা দেবীর বাবা তার সব সম্পত্তি মেয়ে জামাইকে দিয়ে দেন এবং উইলের শর্ত দেন যে তারা যদি কোনোদিনও সেপারেট হয়ে যায় তাহলে সব সম্পত্তি পাবে রামকৃষ্ণ মিশন। তা যাই হোক, মানুষের পালিত পিতার শরীরও ততদিনে ক্রমশ খারাপ হচ্ছিল, তাই বনিদির সাথে মানুষ মিলে শর্মিলাকে মানসিকভাবে অসুস্থ করে তারপর মেরে ফেলার প্ল্যান করে। তাই মানুষ তখন আফ্রিকার তানজানিয়ার পোস্টিং নিয়ে শর্মিলাকে নিয়ে চলে যায়। ওখানে বিভিন্ন রকম গাছগাছাড়ার শিকড় পাওয়া যায়, যা মানুষকে খাওয়ালে মানুষ আস্তে আস্তে পাগল হতে থাকে। মানুষ সেরকমই কিছু শর্মিলার অজান্তে তাকে খাওয়াতে শুরু করে। কিন্তু ওই যে বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। মানুষ আফ্রিকা যাওয়ার মাসখানেক পর বুনিদি একদিন তার বাবাকে নিয়ে গাড়ি করে চেক আপের জন্য নার্সিংহোম যাচ্ছিলেন, কিন্তু পথে একদিন উড়াল পুল দিয়ে যাওয়ার সময় সেই উড়াল পুলটি ভেঙে পড়ে। প্রায় 40 জন মানুষের সাথে ওই দুজনও সেদিন মারা পড়েন। এই কারণেই বলে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন। তারপর কি হলো স্যার? প্রশ্ন করল রুদ্র। সোমনাথবাবু একটু জল খেয়ে আর একটা সিগারেট ধরিয়ে বললেন, এই খবরটা মানুষ জাস্ট মেনে নিতে পারেনি। আগে থেকেই তার শর্মিলা দেবীর ওপর রাগ ছিল এবং আমার বিশ্বাস এই ঘটনার জন্য সে শর্মিলা দেবীকেই দোষারোপ করে। শর্মিলা দেবীকে সে বিভিন্ন ধরনের ড্রাগ খাওয়াতে শুরু করে এবং নিজেও ড্রাগ অ্যাডিক্ট হয়ে পড়ে। ওর আলমারি থেকে আমরা অনেক ড্রাগের নমুনা পেয়েছি। সেই সময় শর্মিলা দেবীর স্লিপিং সিকনেস হয়েছিল। আফ্রিকায় এই রোগ বেশ কমন। তখন মানুষ ভারতে ফিরে আসে। ততদিনে সে তার পালিত পিতার সব সম্পত্তি পেয়েছে, আর শ্বশুরবাড়ির সম্পত্তি তো ছিলই। আমার যতদূর ধারণা ওর এই রোগটা আফ্রিকা থেকেই হয়েছিল। রোগ বলতে কি রোগ স্যার? নেক্রোফোরিয়া। এটা যদিও একটি বিরল রোগ। ওই ফ্ল্যাটের 3টে মেয়ের ডেড বডিতেও ফরেন্সিক নিয়মিত যৌন কার্যকলাপের চিহ্ন পেয়েছে। ঠিক কী কারণে মানুষ জীবিতর পরিবর্তে মৃত নারীদের প্রতি আসক্ত হয়েছিল তা বলা খুব মুশকিলের ব্যাপার। হয়তো শৈশবের যৌন নির্যাতনের স্মৃতি থেকে হতে পারে, আবার স্ত্রীর সাথে যৌন সুখে অসন্তুষ্টি, এবং সর্বোপরি ওই বুনিদির মৃত্যুই হয়তো এর জন্য দায়ী। তা যাই হোক, মানুষ কলকাতায় এসে তার পালত পিতার সব সম্পত্তি বিক্রি করে এই ফ্ল্যাটে উঠে আসে। এই ফ্ল্যাটটা ছিল ওর শ্বশুরের। মানুষ বিয়েতে এই ফ্ল্যাটটা যৌতুক হিসেবে পেয়েছিল। এখানে এসে তার অসুস্থ স্ত্রী অর্থাৎ শর্মিলা দেবীকে ওইভাবে বেঁধে রাখে এবং যৌন সুখ মেটানোর জন্য শিকার খুঁজতে শুরু করে। প্রথমে সে বেশ্যাদের টার্গেট করেছিল, কারণ বেশ্যা নিখোঁজ হলে বেশি হাঙ্গামা হবে না। মাসখানেক একজনের সাথে মেলামেশা করে তাকে দামি দামি গিফট দিয়ে, টাকা দিয়ে লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে সে খুন করে, তারপর যৌন সম্পর্ক স্থাপন করত। এই কারণেই ওই ফ্রিজগুলো কিনেছিল। আমি দেখেছি টেকনোলজিক্যাল ব্যাপারে ওর অগাধ জ্ঞান। ওর আলমারি থেকে 28টা সিম কার্ড পাওয়া গেছে। সে এমন কিছু সফটওয়্যারের ব্যবহার জানতো যাতে ফোন করলেও নাম্বার ট্র্যাক করা যায় না। এই কারণেই কৈখালী থানা বৈশাখী দেবীর ফোনের আননোন নাম্বার ট্র্যাক করতে পারেনি। তাছাড়া এই সফটওয়্যার ব্যবহার করেই সে মেয়েদের অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছে। এ ট্রু জিনিয়াস ক্রিমিনাল। এত চালাক ছিল যে ধরা পড়ার ভয়ে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করতো না। এমনকি ও যাদেরই নিয়ে আসতো বাড়িতে তাদের আনার আগেই ফোন অফ করতে বাধ্য করত, যাতে কেউ লোকেশন ট্রেস না করতে পারে, এবং সিসিটিভি এড়ানোর জন্য গ্যারেজের গেট ব্যবহার করত। লিফটের পরিবর্তে সিঁড়ি দিয়ে উঠত। এভাবে প্রথমে সোনাগাছিতে 4টে শিকারের পর সে বিভিন্ন ম্যাসাজ সেন্টারগুলোতে এবং বিউটি পার্লারে গরিব এবং একা মেয়েদের টার্গেট করত। সেম মোডাস অপারেন্ডি।
আগে ভালোভাবে স্টাডি করে টার্গেট সিলেকশন, তারপর ভালো মানুষের মুখোশে তাদের মন গলিয়ে বিশ্বাস অর্জন, ও তারপর ফ্ল্যাটে ডেকে জবাই আর খুন করতে ব্যবহার করেছিল এক বিশেষ আফ্রিকান ফুলের থেকে পাওয়া বিষ। এই বিষ কোনোভাবে মানুষের নাকে গেলে 5 মিনিটের মধ্যে অবধারিত মৃত্যু, আর এতে দেহের কোনো ক্ষত চিহ্নের সৃষ্টি হয় না। ফরেনসিক জানিয়েছে প্রথমে মাথায় বাড়ি মেরে অজ্ঞান, তারপর এই বিষের প্রয়োগে ওই মেয়েগুলোর মৃত্যু ঘটেছে। বিষের নমুনাও আমরা কাভারে পেয়েছি। ঠিক এইভাবেই 6টা খুন করেছিল, ভবিষ্যতে হয়তো আরও করত। আর ওই অত বড় কমপ্লেক্স কেউ কারোর খবর রাখে না। তাছাড়া সে মিশুকেও নয়, তাই ধরা পড়ার সম্ভাবনাও খুব কম। আর গন্ধ ঢাকার জন্য ফ্ল্যাটের এসি ও ফ্রিজ তো ছিলই, তাছাড়া আরও অনেক কেমিক্যাল ইউজ করেছে। সত্যি স্যার, এসব ভাবতেই কেমন গা ঘিন ঘিন করছে। একবার শিউরে উঠে বলল রুদ্র। দাঁড়াও রুদ্র, ওর এখনো অপরাধ শেষ হয়নি। তুমি একটা প্রশ্ন করতে ভুলে গেছো। সেই দিন হাত মুখ খুলতেই শর্মিলা হঠাৎ কেন কনস্টেবলকে কামড়ে দিল? হ্যাঁ, কেন বলুন তো স্যার? আমার বিশ্বাস শর্মিলা দেবীর ওরকম চেহারার মানুষের ধারণা হয়েছিল যে সে জম্বিতে পরিণত হয়েছে। তাছাড়া মানুষের শর্মিলার ওপর প্রবল রাগও ছিল এবং তার মানসিক বিকৃতি তো হয়েছিলই। তাই ওই মহিলাদের শরীরে কাটা মাংস সে শর্মিলাকে খাইয়েছে দিনের পর দিন। হায় রে হতভাগ্য শর্মিলা দেবী, খিদের জ্বালায় তাই খেতে বাধ্য হয়। ওদের মাইক্রোওভেনে আমরা এই নরমাংস রান্নার প্রমাণ পেয়েছি। জানলার দিকে তাকিয়ে বললেন সোমনাথবাবু। কি বলছেন স্যার? এ কি মানুষ? এ তো জানোয়ারেরও অধম। বিস্ফোরিত দৃষ্টিতে প্রায় চিৎকার করে বলে উঠল রুদ্র। এইসব কারণেই আমরা কেসটা খুব গোপনে হ্যান্ডেল করছি। মিডিয়ার কানেও কোনো খবর দিইনি এখনো পর্যন্ত, কারণ তাহলে ওই কমপ্লেক্সের লোকজনের মধ্যে একটি প্যানিক তৈরি হতো। যদিও ব্যাপারটা বেশি দিন গোপন রাখা যাবে না, কোর্টের হিয়ারিং শুরু হলেই মিডিয়ার কানে তো খবর ঝাঁপিয়ে পড়বে। কলকাতার বুকে পাওয়া গেল এক নরখাদক, এটাই হবে ব্রেকিং নিউজ। যাই হোক, মেয়েটার যা অবস্থা শুনছি তাতে খুব বেশি দিন বাঁচার আশা নেই বললেই চলে। আর মানুষও হয়তো বিচারের পর মানসিক হাসপাতালে ঠাঁই পাবে, কারণ তাকে মানসিক পেশেন্ট রূপে প্রতিপন্ন করতে হবে। ডিফেন্স লয়ারে বেশি সুবিধা হবে বলে মনে হয় না। শুধু মাঝখান থেকে কিছু নিরীহ মেয়ের বলি চড়ে গেল। বলে সিগারেটে একটা বড় টান দিয়ে জানলার দিকে উদাসভাবে তাকালেন সোমনাথবাবু। সোমনাথবাবু চেম্বার থেকে বেরোতে বেরোতে রুদ্র বুঝতে পারল দুপুরের লাঞ্চটা ফেলে দিতে হবে। এত কিছু শোনার পর তার একটুও খিদে নেই। এতক্ষণ শুনছিলেন লেখক অনিকেত রিক রয়ের কলমে খিদে। গল্পটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানান। আজকের গল্প পাঠে আমাদের সঙ্গে ছিল রায়ান এবং গল্পের বিভিন্ন চরিত্রে আমাদের সাথ দিয়েছেন সঙ্গীতা, জয়, অরিন্দম, প্রীতম, নবেন্দু এবং আমি শোভন। আজকের মতো এই পর্যন্তই। পরের পর্বে শুনবেন আপনারা আরও এক ভৌতিক গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।